ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের টুর্নামেন্ট হচ্ছে সেবা গ্রিন লাইন আর আমার সাথে আছে আমাদের এহসান ভাই। তো দুইজনে দুই টিকিট A1 A2 9:45 এর গাড়ি। এখন বাজে কয়টা ভাই? 11:23 গোপালগঞ্জ। সো লেটস এনজয় দ্য জার্নি। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটি নিউটন জার্নির রিভিউ দিব। বাসের টিকিট আগে থেকেই বুকিং করা ছিল। জার্নি করার আগে আমি টিকিটটি রয়্যাল মোড়ের কাউন্টার থেকে সংগ্রহ করি। সেবা গ্রিন লাইন খুলনার ম্যানেজার লাবলু ভাইকে অসংখ্য ধন্যবাদ A1 A2 সিটটি ম্যানেজ করে দেওয়ার জন্য। খুলনার মধ্যে সর্বপ্রথম সেবা গ্রিন লাইনের কাউন্টারটি এত সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা হয়। সেবা গ্রিন লাইনের এই কাউন্টারটির আগে খুলনায় অন্য কোনো কোম্পানি এত সুন্দর করে বিজনেস কাউন্টার তৈরি করে নাই। কাউন্টারের লাইটিং বা ডেকোরেশন ছিল এক কথায় নান্দনিক। এক কথায় সৌন্দর্য ঢেলেই তারা কাউন্টারটি সাজিয়েছেন। কোম্পানির নামের সাথে মিলিয়ে করেছেন কালার কম্বিনেশন, যেরকম সেবা গ্রিন লাইন, এবং বাসের পেইন্টের সাথে সাদস্য রেখে তারা কাউন্টারটি সাজানোর চেষ্টা করেছেন। কাউন্টারে যারা টিকিট কাটতে আসবেন বা বাসের জন্য অপেক্ষাকৃত যাত্রীর জন্য রেখেছেন আধুনিক চেয়ার সিস্টেম। খুলনা নামি দামি পরিবহন কাউন্টার থেকে সেবা গ্রিন লাইন কাউন্টারটি কোনো দিক থেকেই কম নয়। খুলনা রয়্যাল কাউন্টার থেকে আমাদের বাস ছেড়ে যাওয়ার টাইম ছিল 9:45-এ। আমাদের বাসটি রয়্যাল কাউন্টারের মোড়ে এসে দাঁড়ায় হচ্ছে 9:30 সেবা গ্রিন লাইন বাস খুলনা থেকে যাত্রা শুরু করে খুলনা ফুলবাড়ি গেট থেকে, এবং এটি লাস্ট স্টপেজ খুলনা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। রয়্যালের মোড় থেকে 9:45-এ গাড়িটি ছেড়ে আসে এবং 10 মিনিট পরে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে গাড়িটি প্রবেশ করে যাত্রী নেবার জন্য। খুলনা থেকে ঢাকা সেবা গ্রিন লাইনের রুট হলো খুলনা, গোপালগঞ্জ, ভাঙ্গা, ফরিদপুর, দৌলতদিয়া হয়ে ঢাকা আবদুল্লাপুর ভায়া গাবতলী। খুলনা সোনাডাঙ্গা কাউন্টারে যাত্রী মিসিং থাকার কারণে বাসটি ছাড়তে একটু লেট হয়। তাছাড়া ওভারঅল সব ঠিকই ছিল। আর আমাদের গাড়ি সুপারভাইজার ভাইটির ব্যবহার ছিল অমায়িক। সোনাডাঙ্গা কাউন্টার থেকে মিসিং যাত্রী নিয়েই গাড়িটি ছেড়ে যায়। জানা যায় যে যাত্রীটি সামনে সাচিবুনিয়া থেকে উঠবে। খুলনা রূপসা ব্রিজ হাইওয়ে থেকে আমরা খুব সুন্দরভাবে এগোতে থাকি এবং ড্রাইভার সাহেব বেশ সুন্দর ড্রাইভিং করতে থাকেন। হাইওয়েটির নতুন করে সংস্কার করা হয়েছে এবং রাস্তার দুপাশে বেশ সংস্কারের কারণে রাস্তাটি বেশ সুন্দর দেখা যাচ্ছে। এবং আমরা প্রায় সাচিবুনিয়ার কাছাকাছি চলে আসি এবং আমরা মিসিং যাত্রীটি নেওয়ার জন্য রেডি হতে থাকি। সুপারভাইজার ভাই ফোনে সাথে কন্ট্যাক্ট করে তাকে তুলে নেওয়ার ব্যবস্থা করেন। আমরা প্রায় সাচিবুনিয়ার কাছাকাছি চলে আসি এবং যাত্রী দাঁড়িয়ে থাকেন রাস্তার সাইডে। হেল্পার সাহেব তার সিগন্যাল দেখে তাকে তুলে নেন। আমাদের সুপারভাইজার ভাই তিনি ওঠার সাথে সাথেই তার সাথে একটু রসিকতা করে নেন, বিকজ অফ তার জন্য গাড়িটি সোনাডাঙ্গাতে লেট হয়েছে, এবং তার সিট তাকে দেখিয়ে দেন। অবশেষে আমরা খুলনা জাতীয় উদ্যান রূপসা ব্রিজে, এবং রূপসা ব্রিজের কালার কম্বিনেশন করা হয়েছে এক্সপ্রেস হাইওয়ের মতোই। এটি এক্সপ্রেস হাইওয়ের সাথে সংযুক্ত হবে এবং রাস্তাগুলো ডাবল লেনের করার কাজ চলতেছে। রূপসা ব্রিজের উপর থেকে ড্রাইভার সাহেব এগোতে থাকেন এবং ব্রিজে বেশ গাড়ির চাপ ছিল। ছোট গাড়িটি ওভারটেক করতে ড্রাইভার সাহেবের বেশ বেগ পেতে হয়েছে, ভিডিওতে দেখতেই পেয়েছেন, এবং ড্রাইভার সাহেব একটু কনফিউজ মনে হচ্ছিল, বারবার ব্রেক করতেছিলেন উনি। আসলে রাতের রূপসা ব্রিজ আসলে অনেক সুন্দর এবং লাইটিং করার কারণে রূপসা ব্রিজটা অনেক দেখতে সুন্দর লাগে। আসলে এটিকে জাতীয় উদ্যান বলার কারণ হচ্ছে খুলনার কোনো ফেস্টিভ্যাল হোক বা ছুটির দিন হোক, আমরা ঘুরতে গেলে এই রূপসা ব্রিজেই ঘুরতে যাই, এবং বাইরে থেকে কেউ আসলে আমরা তাদেরকে কোথাও ঘুরতে নিয়ে গেলে আমরা রূপসা ব্রিজেই ঘুরতে নিয়ে যাই। আমরা রূপসা ব্রিজে টোল প্রদান করে এখান থেকে ভাই অনুভূতি কি ভাই? আরে দামিও কই ভাই কই? আমরা খুলনা কাটাখালীর মোড়ে পৌঁছে যাই এবং আমরা এখান থেকে যাত্রী নিয়ে আবার সামনে দিকে। ভাবি কি জানেন আপনি ঢাকায় যাচ্ছেন? ভাবি কি জানেন আপনি ঢাকায় যাচ্ছেন? ভাবি নাই। কাটাখালীর মোড়ে যে লোকটিকে ধূমপানরত অবস্থায় দেখে উনি আসলে বাসের যাত্রী, এবং উনি বেশ ঘাটতেরামি করেছেন টোটাল রাস্তায়। তবে সুপারভাইজার ভাই ব্যাপারটি খুব সুন্দর করে ম্যানেজ করেছেন। কনফিউজ সহিত তাকে ওভারটেক করে এবং আমরা গোপালগঞ্জ হাইওয়ে ধরে এগোতে থাকি। আমরা প্রায় গোপালগঞ্জ শহরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু গোপালগঞ্জ আসতে আমাদের নিয়ার অ্যাবাউট 11:45 বেজে যায়, যেটা আমরা ভিডিওর এন্ট্রিতে বলেছি। এবং হেল্পার সাহেব বেশ হাই ডাক দিচ্ছিলেন আশেপাশের গাড়ি দেখলে, কিছুটা লোকাল গাড়ির মতো। পদ্মা সেতুর আগে থেকেই রাস্তাগুলোকে বেশ সংস্কার করা হয়েছে, কিছু কিছু জায়গায় ডাবল লেনে উন্নত করা হয়েছে এবং রাস্তার আশেপাশে অনেক সৌন্দর্য বর্ধন করা হয়েছে, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং আমরা গোপালগঞ্জ এসে পৌঁছাই। গোপালগঞ্জ এসে পৌঁছানোর পরে আমরা গাড়িটির ভিডিও নেই, এবং এবার হচ্ছে আপনাদেরকে আমরা গাড়ির নাম্বারটা বলবো। গাড়ির নাম্বার হলো 120083, এবং ড্রাইভার সাহেব হচ্ছে স্টার লাইন নামে আখ্যায়িত, কারণ উনি আগে নাকি স্টার লাইন চালাতেন। আপনারা কেউ আবার কোটালীপাড়া স্টার লাইন ভাবেন না, এটা হচ্ছে আপনার ফেনীর স্টার লাইন। গোপালগঞ্জ শহর থেকে বেরোনোর সময় আমরা পুলিশ চেকের জন্য দাঁড়িয়ে থাকি। এখানে নিয়ার অ্যাবাউট আমরা 15 মিনিটের মতো দাঁড়িয়ে থাকি, চেক করতে অনেকটা লেট করেছে গাড়ি। পাশ থেকে অনেকগুলো গাড়ি বের হয়ে যাচ্ছিল এবং ঘাটে বেশ জ্যামের খবর পাওয়াতে এবং ডাইন সাইড থেকে গাড়ি বেরিয়ে যেতে দেখে বেশ খারাপ লাগতেছিল, এবং অবশেষে সুপারভাইজার ভাই পুলিশ সাহেব ভাইদেরকে নিয়ে আসেন এবং হেল্পার ভাইটি নীরব চোখে তাকিয়ে দেখেন পাশ থেকে গাড়ি বেরিয়েই যাচ্ছে। পাটুরিয়া ঘাটে জ্যাম থাকার কারণে ড্রাইভার ভাইকে একটু গাড়ি জোরে চালিয়ে যেতে বলা হয়, কিন্তু উনি ওনার আপন ছন্দেই গাড়ি চালিয়েছেন।
এবং উনি বেশ কনফিউজ ছিলেন এই রাস্তাতে। উনি বারবার ব্রেক করতেছিলেন, উনি রাস্তাতে নতুন বারবার বলতেছিলেন, কিন্তু উনি নাকি অনেকগুলো ট্রিপ এখানে কেটেছেন এবং ওনাকে গাড়ি একটু তাড়াতাড়ি যাওয়ার বলার কারণে উনি আরও আস্তে আস্তে স্পিড কমিয়ে দেন। আর ড্রাইভার সাহেবের ব্রেক কষাকষির মধ্যে আমরা ভাটিয়াপাড়া ওভারব্রিজে চলে আসি এবং ওনার এখানেই সর্বোচ্চ স্পিড ছিল 80। এরপর থেকে উনি 70-এর বেশি আর গাড়ি উঠান নেই। আমরা এখান থেকে 70-60 করেই যেতে থাকি এবং ডান সাইড থেকে গাড়ি আসলে উনি এমনভাবে ব্রেক করতেছিলেন, আমরা সামনে যেহেতু বসেছিলাম আমাদের বেশ বসতে কষ্ট হচ্ছিল। ড্রাইভার সাহেব আসলে একটু গোড়া প্রকৃতির মানুষ ছিলেন, উনি কারো কথাই শুনছিলেন না, উনি ওনার মতোই গাড়ি চালাচ্ছিলেন। তবে ওনার ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোলিং খুবই বাজে ছিল, যেটি আমার কাছে আসলে সেবা গ্রিনল্যান্ড থেকে আসার যোগ্য ছিল না। ভাটিয়াপাড়া থেকে বের হয়ে আমরা সামনে একটি পাম্পে ঢুকি এবং পাম্পে ওখানে তেল নেওয়ার জন্য আমরা ওয়েট করি এবং পাম্পের ভিতরে তেল নেওয়ার জন্য নিয়ার অ্যাবাউট আমরা ওখানে 15 মিনিটের মতো ছিলাম। যেটা আমার কাছে একটু খারাপ লেগেছে যে গাড়িটির ট্যাঙ্কি ফুল করে দেওয়া উচিত আসলে। আপ ডাউনে এখান থেকে এভাবে তেল নেওয়ার জন্য ব্রেক দেওয়াটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। ভাটিয়াপাড়া থেকে বের হয়ে আমরা সোহাগের স্ক্যানিয়া গাড়িটি ওভারটেক করি এবং উনি বেশ স্পিডেই ওভারটেক করেছে, তবে ওনার স্কিলের একটু ল্যাকিংস থাকার কারণে আসলে আমি আর সামনে যাইনি, যাতে ক্যামেরা দেখে উনি আরও উত্তেজিত না হয়ে যান। আমরা ভাঙা ক্রস করতে থাকি এবং ভাঙা ক্রস করার পরে ডাইট সাইডে অনেক গাড়ির চাপ থাকে, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এই চাপটি আসলে দেখে একটু ভয় লাগে যে ওদিকে আসলে কোনো কিছু হয়েছে কিনা এবং জ্যামে পড়ে কিনা, এবং যেই কথা সেই কাজ, আমরা সামনে গিয়ে একটা জ্যামেই পড়ি। তো আমরা জ্যাম ট্যাম খেয়ে ফরিদপুরে আসি এবং ফরিদপুরে এসে আমরা লক সোহাগ স্ক্যানিয়াকে ওভারটেক করি আবারও এবং আমরা ঘাটের দিকে এগোতে থাকি এবং ঘাটের দিকে এগোতে থাকার পরে আমরা সামনে যে জ্যামে পড়ি, আসলে এটি হচ্ছে খানকানাপুর রেলগেটের কাছে। জ্যাম দেখে আসলে আমার কাছে খুবই ভয় লাগে এবং জ্যামের মধ্যে আমরা সামনের দিকে এগোতে থাকি এবং আমি এবং সুপারভাইজার ভাই সামনের দিকে এগোতে থাকি যে কোনো ফাঁক ফোকর থেকে বেরোয়া যায় কিনা, এবং বিশাল জ্যাম থাকে এবং এই জ্যামটি আমাদেরকে আসলে ঘাট পর্যন্তই ঠেলতে হয়। সকালবেলা আমরা ঘাটে এসে টুকটাক বাসলাবিংও করে ফেলি। ওই যে আমাদের সেবা গ্রিনল্যান্ডের গাড়িটি আসতেছে এবং পিছনে সোহাগের গাড়িটি। যদি ড্রাইভার সাহেব একটু সতর্ক হয়ে গাড়িটি চালাতেন এবং একটু তাড়াতাড়ি চলে আসতেন, যদি একটু গতি বাড়াতেন, তাহলে হয়তো বা এই জ্যামটি আমরা 2 থেকে 3 ঘন্টা কম খেতাম। এবং আমরা অবশেষে ফেরিতে উঠি। ফেরিতে ওঠার পরে একটু ক্লান্ত থাকি এবং আমরা ফেরিতে উঠে বেশ মজাই কাটাই, কারণ হচ্ছে আমার পাশে এসন ভাই ছিল এবং সুপারভাইজার ভাই মিলে বেশ হাসি ঠাট্টা তামাশা করেই গেছে এবং আসল মজা হয় আসলে ফেরি পার হয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল হওয়াতে ফেরির আশেপাশে সৌন্দর্য আমি ভিডিও রেকর্ড করতে পেরেছি এবং ফেরিতে ওঠার সময় আমি বেশ কিছু বাসলাবিংও করে নিই ফাঁকতল থেকে। ফেরিতে ওঠার দৃশ্য, কিছু গাড়িতে নামার দৃশ্য, এগুলো করি। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে রাস্তায় খেলাধুলা না পেলেও আমি 2 ফেরির ভিতরে খেলাধুলা পেয়েছি বেশ ভালোই, যে খেলাধুলা আপনাদেরকে আমি পরে দেখাবো। এবং মানে এইরকম জার্নি আমার লাইফে কখনোই হয় নাই, যে জার্নিটা আমি সেবা গ্রিনল্যান্ডে এবার করেছি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এবং ফেরি পার হওয়ার পরে আমি এসান ভাইকে অনেকটা ডিস্টার্ব করেছি, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর ঘাটের মানে সাউথের ইমোশন হচ্ছে ঘাট, আর এই ঘাট দেখে বুঝতে পারতেছেন সামনে যে ফেরিটি যাচ্ছে ফেরিটির সাথে আমাদের বেশ পারাপারি হয়েছে। ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি কোনো এক সময় উপস্থাপন করে দিব। ফেরির উপর বসে সুপারভাইজার ভাইটিকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের ড্রেস নাই কেন? বললো যে কোম্পানি থেকে আসলে আমাদের এরকম কোনো ড্রেস কোড দেওয়া হয় নাই, কোম্পানি থেকে একটা সুপারভাইজারদের ড্রেস কোড দিলে অত্যন্ত ভালো হতো। আশা করি সেবা গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ এটি খুব তাড়াতাড়ি করে ফেলবে। এবারে রিভিউটিতে আমি আসলে ড্রাইভারের রেটিং পয়েন্টে, সুপারভাইজারের রেটিং পয়েন্ট, হেল্পারের রেটিং পয়েন্ট দেওয়ার ট্রাই করেছি। তো ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন। এবং আমরা আসলে ফেরিঘাটে বেশ অনেকক্ষণ জ্যামে থাকার পরে সকালবেলা স্নিগ্ধ রোদে অনেকটাই মজা করেছি। ঘাট থেকে উঠে আমার পাশের বান্দা নিরিবিলি ঘুমাচ্ছিল, আমি তাকে একটু খুঁচিয়ে নিলাম ফাঁকতল থেকে, তাকে খোঁচাতে বেশ ভালোই লেগেছে। এবং ড্রাইভার ভাই ঘাট পাড়িয়ে একেবারেই স্লো গাড়ি ড্রাইভ করেছেন এবং সে গাবতলীতে আমাদের নামিয়ে দেওয়ার ট্রাই করেছেন। সুপারভাইজার ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি আমাদেরকে একেবারেই আবদুল্লাপুরেই নামিয়েছেন এবং উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার ট্রাই করেছেন ড্রাইভার হেল্পারের বিরুদ্ধে। যে আসলে একটা কোচ গাড়িতে একটা ড্রাইভারের ড্রেস আপ বা হেল্পারের ড্রেস আপ বা সুপারভাইজারের ড্রেস আপ যেমনই হোক না কেন, তাদের ব্যবহার থাকা উচিত অন্যরকম। যদিও ড্রাইভার এবং হেল্পার ভাই প্রচণ্ড কুটুর করেছেন এবং ড্রাইভার ভাই একরকম গর্ব করে বলেছেন আমি ওই রোডের গাড়ি চালিয়েছি স্টার লাইন, সো আমি খুব ভালো গাড়ি চালাই। যদিও উনি যথাযথ ব্রেক করেন নাই, কড়া ব্রেক করেছেন এবং আব্দুল্লাহপুর যাবেন না আপনারা? পারেন ভিডিও যাবেন না আব্দুল্লাহপুর?
ড্রাইভার ভাই বুঝতে পেরে অনেক খামখেয়ালি করেছেন। উনি যেখানে তেল নেওয়া দরকার ছিল না, উনি সেবাগিরিনের পাম্পে 15 মিনিট লেট করেন আবারও, এবং গাবতলী অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন যাতে আমাদের ভোগান্তিটা বাড়ে। সুপারভাইজার ভাই অনেক মিষ্টি ভাষা দিয়ে সেটি ম্যানেজ করে নিয়েছেন। তো এই জার্নিতে আমি ড্রাইভারের রেটিং দিব 5। যদি উনি গাড়ি চালাতে পারেন 150 ওনাকে 5 দেওয়া হয়েছে। হেল্পারের রেটিং 6, ওনার ব্যবহার আচরণ তেমন ভালো ছিল, এবং সুপারভাইজার ভাইকে 8 দেওয়া যায়। গাড়িটি ভাটিয়াপাড়া থেকে তেল নিয়ে আসার কারণে আবদুল্লাপুরে যাত্রী নামিয়ে দিয়ে উনি তেল নিতে পারতেন, কিন্তু উনি সেটা না করে উনি যাত্রী না নামেই উনি পাম্পে ঢুকে তেল নেওয়ার জন্য দাঁড়ান, এবং উনি গাবতলীতে খামখেয়ালি 10 মিনিট দাঁড়িয়ে থাকেন। কেন দাঁড়িয়েছিলেন এটা আমার জানা নেই। এবং উনি নেমে যাওয়ার সময় আমি ওনাকে বলে, ওস্তাদ এটা না করলেও পারতেন। উনি আমাকে বলেছে ইউটিউবে ছেড়ে দেন, যা হবে দেখা যাবে আমার। তো এটাই ছিল আমার জার্নি রিভিউ। তো কেমন লাগলো আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও আপনাদের কেমন লেগেছে, এবং পরবর্তীতে কোন গাড়ির জার্নি রিভিউ চান আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।